আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। নমস্কার, আমি অরূপ। আপনারা শুনছেন BSX 2.0। প্রথমে আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সপ্তাহে আমাদের টেনিদা কাহিনী ঝাও বাংলো রহস্যের দ্বিতীয় পর্ব নিয়ে আসার কথা ছিল, কিন্তু কিছু পারিবারিক এবং টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ওই গল্পটি আনতে পারিনি। তবে আজ আপনাদের জন্য যে গল্পটি এনেছি সেটি শুনলে আপনারা আর রাগ করতে পারবেন না। আজ আপনাদের জন্য লেখক শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল। আজকের গল্পের প্রধান চরিত্রে কথক, কিশোরী সেন, চারি, সৌম্য সাধু, মাধব ঘোষ, কাপালিক এবং তারানাথ তান্ত্রিক। আজকের গল্প পাঠে শিবদাস। অন্যান্য চরিত্রে বৃষ্টি, দীপ এবং অরূপ। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ। তাহলে শুরু হচ্ছে শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন আর বৃষ্টি নেই। এরকম অবস্থায় মনটা কি করি করে। বন্ধুদের কাছে কিছু বিলিতি ম্যাগাজিন চেয়ে জমিয়ে রেখেছিলাম পরে পড়বো বলে। সেগুলোকে উল্টে পাল্টে দেখলাম ঠিক বাদলার দিনের সাথে মানানসই না। কি করি? স্ত্রীর সাথে গল্প করব? না, বিয়ের 7 বছর পর খোলা জানালার পাশে আর স্ত্রীর সাথে কাব্য চলে না। কথাটা যতই নির্মল শুনতে লাগুক, এটাই বাস্তব। ঘরে বসে অস্থিরভাবে চিন্তা করছিলাম, হঠাৎ দরজার কড়া নড়ে উঠল। দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদা মাখা পাংশু ছেড়ে হেসে বললেন, এই বর্ষার দিনে বাড়ি বসে করছো কি? হ্যাঁ, যে রহস্য নেই তার তৃণ সন্ধান করছিলাম। খুব ভালো হয়েছে তুমি এসেছো। খুব মিয়া নদীন না? আর বসে থেকে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু একটা গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি। আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে। এমন দিনেই তো উদ্ভট গল্প জমে। তারানাথের কথা যে আমার আগে কেন মাথায় আসেনি সেটা ভেবে খানিক অবাক লাগলো। বললুম, বসো, দুটিটা পাল্টে আসি। পথে বেরিয়ে বললুম, ট্রামে ওঠার কাজ নেই, একই মাসের শেষ, বরং সেই পয়সা দিয়ে স্পাসিংসও কিনে নিই। এইটুকুনি তো পথ, হেঁটেই মেরে দেবো। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার পাসিংসও কিনে তারানাথের বাড়ির সামনে হাজির হলাম। দরজা খুলে দিলে তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই সে বললে, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইন বলেননি তো? রোজই আপনি ভুলে যান। হ্যাঁ হ্যাঁ, আজ ভুলেনি। আগে থেকেই জামার পকেটে রেখে দিয়েছিলাম। সেটি পেয়ে চারি হাসি মুখে বললে, বসুন, বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুশি মনে বেরিয়ে এলো। তারও বহুদিন এমন একনিষ্ঠ শ্রোতা জোটেনি। একদিন গল্প পড়িয়ে মানুষ জানে প্রকৃত শ্রোতার কি মাহাত্ম। টকটকেটে বসতে বসতে সে বললে, তারপর হঠাৎ যে বাড়িতে বসে আর ভালো লাগছিল না, দু একটা গল্প হবে নাকি তারানাথ? তারানাথ স্পষ্টত খুশি হলো, বললে, আগে জমে বসো, আগে কি খাবে বলো। আচ্ছা দাঁড়াও, ও চারি, চারি, এদিকে একবার শোন দেখি মা। চারি এসে দাঁড়াতে তারানাথ বলল, যা দেখি
চট করে তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে চা দিবি। তারপর আমাদের দিকে ফিরে বলল, কে গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল, অমনি বলে বসলেন, বিশ্বাস করি না। বিশ্বাসই যদি না করব তাহলে এত বাদলার দিনে এতখানি পথ থেকে এলুম কি করতে? সে তো গল্প শোনার লোভে। নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আপনার কাছে এতদিন আসছি, কিন্তু আপনি কিছু অলৌকিক ব্যাপার আমাদের দেখালেন না। তারানাথ আমার দিকে শান্তভাবে তাকিয়ে বলল, মানে শূন্যে হাত নেড়ে সন্দেশ বা রসগোল্লা আনা, জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি, ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, ভেলকি। ও করায় গুরুর বারণ ছিল। তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য পয়সা রোজগারের ফিকিরে ওইসবও করেছি কিছু কিছু। বাকি শক্তিগুলোও তাতে গেল। না হে, ওতে কিছু নেই বাপু। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। আচ্ছা, সাধুরা যে চোখ বুজে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে সব বলে দিতে পারেন, এসব কি আদপেও বিশ্বাসযোগ্য? নিশ্চয়। সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন? যেমন ধরো, সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তির তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার ওপরে মরা দাঁড় কাকের বাঁ দিকে ডানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। আচ্ছা, বীজ মন্ত্রটা কি? সেটি বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুহ মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কি না? চারি তেলে জপজপে করে মুড়ি মেখে নিয়ে এলো। খেতে খেতে বললুম, আপনি কখনো সেরকম যজ্ঞ করেছেন? কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা, তান্ত্রিক আর কাপালিকের মধ্যে পার্থক্য আছে নাকি কিছু? পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, কাঁপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি কখনো বলবো না। তারানাথ খানিক অন্যমনস্ক হয়ে চুপ করে থাকলো। আমি বললুম, বলো না তারানাথ, বেশ জমবে এই বৃষ্টির দিনে, বলুন বলুন। বলবো বলবো, তোমরা আগে খেয়ে নাও। সে এক ভয়াবহ কাহিনী হে, অনেক দিন বাদে মনে পড়লো। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। আচ্ছা, এই ঘটনাটা কি মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটে, আমার ভবঘুরের জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাথো পাগলিকে দেখিনি। এই যে চা এনেছিস, রাখ, এই তক্ত বসে রাখ। না হে, খাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ বলতে শুরু করলো, আমার বয়স তখন 22 কি 23 হবে। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফল, মূল এসব দিয়ে আসতো। বৌদিরা বায়না করতো মাদুল তাবিজের জন্য। সাধু কিন্তু কখনো ভরম দেখাননি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়েরও চেষ্টা করে। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানি না মা,
আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো। আচ্ছা আচ্ছা, আমি বরং তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্যই এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ার জন্যই সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন বটতলায়। একদিকে বসে আছি, নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে। সাধু সবাইকে হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয় এদিকে এসে বস। আমি সাধুর সামনের ধুনির এপাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে। আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে টবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আপনি তো কাউকে কিছু বলেন না, তাহলে আমাকে এত কথা বলছেন কেন? সাধুজি একটু চুপ করে বসে থাকলেন। তারপর বললেন, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু খুবই অস্পষ্ট। তার অর্থ কিছু দূর গিয়ে তারপর তোকে ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব একটা ভালো নয়। কিরকম? বছর খানেকের ভেতর তোর খুব বড় একটা বিপদ আসছে। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নাইলে প্রাণ সংশয় হতে পারত। আমি বললাম, কিরকম বিপদ কিছু বলবেন না? তাহলে তার থেকে বাঁচবো কি করে? তা আমিও ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকার স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছনে ফিরে তাকাতেই সাধু হেসে বললে, তুই দেখতে পাবি না হে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, এ বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন? আগে বা পরেও তো হতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছে। কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার ওপর নির্জন জায়গাটা, গ্রামের বাইরের দিকে একেবারে বটগাছটা। ধনিতে পট পট করে কাঠের গাঁট পোড়ার শব্দ হচ্ছে। সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিন কখনো বিপদ আসছে বলে মনে হয়, কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া সাধুজি? নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ সময় লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিক বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে।
আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম, ঠিক তেমনই। কিন্তু আমি তো পারিনি। ঠিক আছে, আজ তোকে কিছুটা শক্তি দিলাম। যা ভালো মন্দ যাই হসুক, তুই আগে থেকেই আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধু ভ্রু কুঁচকে বললেন, ও সব হবে না, আমি কাউকে শিষ্য করি না, আবদার করিস না, যা যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর কোনোদিন প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরে একটা আধপোড়া কাঠ তুলে নিয়ে উনি খুঁচিয়ে দিতে দিতে বললেন, এটা কেটে পড়, ভাগ। বাড়ি ফিরে এলাম। পরদিন সেই সাধু আস্তানা ভেঙে কোথায় যে চলে গেল কে জানে। পরদিন বিকালে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধনির ছাই আর কতগুলো আধপোড়া কাঠ পড়ে রয়েছে। এরপর মাসখানেক কাটলো, কিছু যেন আর ভালো লাগে না, কেবলই বাড়ি থেকে বের হয়ে পড়তে ইচ্ছা করে। পথ যেন দারুণ আকর্ষণ করছে আমাকে। কেবল যে ধর্মের প্রতি স্পৃহা তা নয়, একটা ভবঘুরেমি পেয়ে বসলো আমাকে। আরো কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে। এই জন্যই সারা দিন প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায়। রাত্রিতে আশ্রয় নিতাম কোনো এক গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজনা ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, গরুর দুধ। অতিথিদের যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করত না। অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়াল ঘরের এক পাশ পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত, সেখানে বসে রাঁধতাম। তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণের প্রসাদ পাওয়ার। আচ্ছা, জিনিসপত্রের দাম তখন কিরকম ছিল? গায়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামে উৎপন্ন হতো। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরই হয়ে যেত। বাব্বা, 6 আনায় আস্ত একটা পাঁঠা! বটে, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজন মিলে আস্ত একটা পাঁঠা খেয়ে ফেললেন? তার পারবো না কেন, গায়ের ছেলে আমরা, আমাদের খিদেও ছিল, আর অম্বলের ব্যামোতেও ভুগতাম না। আমার কথা আর কি শুনছো? আমার বাবার খাইয়ে হিসেবে 10টা গায়ের মধ্যে নাম ডাক ছিল। তা সে গল্প পরে একদিন বলবো খন। হ্যাঁ হ্যাঁ, যা গল্প ছিল সেটা হোক। এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথে হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণে ভালো ভালো খাওয়া। শুধু খাওয়ার জন্য কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই। যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরো চালের বড় বড় 8-10টা ঘর,
মাঝখানে উঠোনটাকে ঘিরে। বিরাট উঠোনের ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু সাজালের ধোয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফুঁ পড়ল। সব মিলিয়ে সম্পূর্ণ গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বললে, আগে কি চাই? বললাম, আমি বিদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধা হবে কি? আপনি? ব্রাহ্মণ। লোকটা আসুন আসুন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘের ওপর। মাধব লোক বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল। সামনে বসে গল্প করছিল, আর একটু বাদে বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে, ঠাকুরমশাই, আমি সাজন, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, ঠাকুরমশাই, ওই সব কথা বলেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে দুমুঠো চাল দিতে পারবো, এটা তো আমার পরম সৌভাগ্য। কিন্তু ঠাকুরমশাই, সমস্ত অতিথি তো সমান হয় না। এই তো দিন 10 আগে সে তো আমাদের বাড়িতে হুলুস তুলুস কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন? কি হয়েছিল? চুরি টুরি নাকি? চুরিমুড়ি হলে তো বেঁচে যেতাম, তবে শুনুন, গত সোমবার বৈকেলবেলা একজন সন্ন্যাসী এসে বলল আপনার বাড়িতে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, আমি বললাম থাকুন। গোয়াল ঘরে তার থাকার ব্যবস্থাও করে দিলুম। কি দশাচয় চেহারা, যেমন দেখতে তেমনি রক্তবর্ণের লাল ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, মোটা পৈতের গোছা, হাতে কমণ্ডলু। বাবা, সেদিন রাতে আর কিছু হইল না। পরের দিন তিনি যখন ফেরেন তখন বলেন, কালকে যে মেয়েটিকে দেখলাম তিনি কে? আমি বললুম আমার মেয়ে। তো তারপর সেই তান্ত্রিক চা বলল, কি বলবো ঠাকুরমশাই, আমার তো মাথার রক্ত উঠে গেল। সে বলল যে তোমার মেয়েটিকে আমায় দাও, তার মধ্যে ভৈরবীর লক্ষণ আছে, তাকে আমি ভৈরবী করব। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চিৎকার শুনে পাড়ার লোক জড়ো হয়ে গেল। আমি বললুম, ঠাকুর, তুমি শুধু ব্রাহ্মণ সন্তান বলে বেঁচে গেলে, তা না হলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এই গ্রাম ছেড়ে আর বেরোতে পারলে না। সেই তান্ত্রিক আমাকে বলল, কাজটা ভালো করলি না, তোর মেয়েটা উদ্ধার হয়ে যেত, এর ফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম। বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। তার লোকটার আসেনি তো? তার আর আসবার সাহস হবে না, সন্ন্যাসী হলেও প্রাণের মায়া তো আছে। সত্যি মাধব ঘোষের যত্নে কোনো তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে ঠাকুরমশাই এইটুকুনি খান, ব্রাহ্মণ সেবা করলে আমারই উপকার হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছ থেকে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করেই চলে এলাম বলা যায়, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগতো। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে যে আশ্রয় নেব,
এই কথা দিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধ্যা নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছলাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই। রুক্ষ পাণ্ডবহীন প্রাস্তরের মধ্য দিয়ে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার হেঁটে এগোতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে একটা শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ছেঁড়া মাদুর, কাঁথা, ভাঙা কলসি এইসব পড়ে আছে। ওই নির্জন শ্মশানে সন্ধ্যাবেলায় আপনার ভয় করলো না? না, ভয় করবে কেন? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তার পরলোকের পথ শান্তির এবং শুভ হয়। শ্মশানে কিসের ভয়? যাই হোক, দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছি হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, কে চাই এখানে? কে ভয়ানক গলার স্বর! লোহার ড্রামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে। চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখি একজন জটাধারী সাধু দাঁড়িয়ে আছে। মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্নবর্ধিত দাড়ি গোঁফের জঙ্গল। লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো 1 হাত, পরনে রক্তাম্বর, পায়ে বউল দেওয়া কাঠের পুরু খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, এই পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এইমাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না। মানে? ঠিক নেই কিছুর। সাধু কি বুঝলে জানি না, কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মাদুর আর কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধেটা কি? সাধুর কথাবার্তা কেমন কেমন। আমি বললাম, না, অসুবিধা আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকে গেল। বেরিয়ে এলো 2টো পাকা কলা হাতে নিয়ে। বলল, নাও, খাও। নিলাম। তা কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হবার ইচ্ছা নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে করে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব। থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধুও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম। এই সাধুকে দেখে আমার মনে তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন একটা অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না।
অবশ্য আমার আর চিন্তা কি, থাকি না কদিন, ভালো না লাগলে কেটে পড়তে বাঁধা কোথায়। সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কি? বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলে জানাবো। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। দু চার দিনও কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় যে ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো, সেই সময়টা আচ্ছা আর জপ তপ করে কাটায়। আমি একটু দূরে কাঠকুটো দিয়ে আগুন জ্বেলে মাটির হাঁড়িতে ভাত রান্না করি। অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক। একদিন একটা মরায় চড়ুই পাখি কোত্থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির। উপরি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুঁড়ি বের করে ফেললো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবার ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটির ছড়া এনে একটার মধ্যে পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরারই মুখটাকে জুড়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে উত্তর দিল, কাজ আছে। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়াও তো এটা। এটা 1 ঘন্টা ধরে পোড়াবে, 3 দিন 1 ঘন্টা করে পোড়াবে। নাও। রান্না হয়ে গিয়েছিল, কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বললে, দ্রব্যগুণ বুঝলে? দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো? বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, স্তম্ভন, সেসব দেখিনি। সাধু হেসে বলে উঠল, বশীকরণ? ও আবার একটা কঠিন কিছু হলো নাকি? ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাবার দরকার কি? একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোনো। চেষ্টা করলে তুমিও পারবে। আগে তা কেমন? যে কোনো মাসের অমাবস্যার তিথিতে যদি দুপুর বেলায় ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বাঁ হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যা হোক কিছুর সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারলে সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে। আছে, আমার কাছেই আছে, দেখবে। সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অসত্য পাতা হাতে করে বেরিয়ে এলো। তারপর বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণ বুঝিয়ে দেব। দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে
তার একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুদ্ধ একটা মানুষের মূর্তি। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হাসি হেসে বলল, কাজ আছে। তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জোগাড় করছি। সাধু এসে বলল, তুমি প্রকৃতির সংহার শক্তিকে বিশ্বাস করো? বললাম, ঠিক বুঝতে পারলাম না। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে। এগুলিতে আমাদের প্রাণ বাঁচে। এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ এগুলি হলো সংহারক শক্তি। এছাড়াও নানান ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে। সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি। তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে কাজ না শেষ করা অবধি তার নিদ্রা নেই। আমার কেমন যেন গা শিরশির করছিল। বললাম, আর যদি কাজ শেষ না করতে পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ দুটো জ্বলে উঠল। বলল, বেতালকে বাধা দেওয়া খুবই কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করবে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে বলল, আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো। তুমি ভয় পাবে না তো? প্রথমে ভাবলাম, বলি হ্যাঁ। তারপর জিনিসপত্র পোটলা করে পালাই। কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী একটু হেসে মাথা নাড়ল। তাই সেদিন রাত্রি যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকে জোগাড় করা ছিল। সাধু সে নিম কাঠটাকে এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি পুঁতলো মাটিতে। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বেড় বেড় করে মন্ত্র পড়তে শুরু করলো। পুতুলটায় চন্দন ছিটিয়ে দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বার করলো একটা মদের বোতল। সাধু ঝুপড়িতে একটা মরার খুলি ছিল, আগে দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কই? আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সে ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু। তারপর
চট করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরে সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট পুকুরে গিয়ে যেন দুটুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো। করলাম। ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্ত চন্দন দিয়ে ধুনি পুজো করল। তারপর তামার কষার গাওয়া ঘি, একটা জবা ফুল, আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে দিয়ে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি একটা মূর্তি উঠে বাতাসে ভর করে বেরিয়ে গেল কোথায়। আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে মুখ ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে দেখলে ওই ওই বেতাল। আমি বললাম, কোথায় গেল? সাধু এবার বললে, এদিকে সরে এসো। আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলি। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে মাইল করে দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়িতে রাত্রিরে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেই দিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছে? বটে। সাধু তখনও বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধবের কাছে মেয়েটিকে সাধনার জন্য চাইলাম। মাধব দিল তো নাই, উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত? আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখাবো তোমাকে। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি, করেছি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি। এই বর্ষে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের ক্ষতি কিছু হবে না। আজ তার বাড়িতে একটা কিছু ঘুরে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কাল অমাবস্যা, ওম করে কাল পূর্ণাহুতি দেব। ওই যে নিম কাঠের পুতুল দেখছো, ওটা হলো মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর
পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে। জামবাগানে ভয়ঙ্কর বিভৎস মৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না কোথা দিয়ে হলো কি সব। সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য না করতে পেরে বললাম, কিন্তু কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার যেন কেমন সাহস বেড়ে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি এই কুকর্মে লিপ্ত আছে জানলে আমি একদিনও থাকতাম না আপনার কাছে। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম। মূর্খ! কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। হ্যাঁ, তুই তার কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কৃমিকীটের কাছে আর নয়। আমি চললাম, আপনি থাকুন আপনার কুৎসিত সাধনা নিয়ে। অনহন করে হেঁটে রাত্রিরে রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি। মনে রাখে। অনেক দূর চলে এসেছে। তখনও পেছন থেকে রাত্রিরে নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছলাম। দেখি সমস্ত বাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। না জানি বেতাল কাল রাত্রে কি করে গিয়েছে। উঠোনে দাঁড়িয়ে আমি ডাক দিলাম, মাধব, মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই আপনি এসেছেন। স্বয়ং ঈশ্বর পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, মুখ শুকনো। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাতে আমার 2টো গাই গরু মরে গেল ঠাকুর মশাই। সে কি কথা? গরু মারা গেল কি করে? কি করে বলি বলুন তো ঠাকুর মশাই। গতকাল অনেক রাতে দেখি আমার গরু দুটো ছটপট ছটপট করছে। আমার রামু গরুটা অচেতন হয়ে পড়ে আছে। আমি তখনই পাশের গায়ে বৈদ্যকে খবর পাঠাই। বৈদ্য এসে দেখে গেল, কিন্তু কিছু বলতে পারলো না। আজ সকালে আমার রামুটা মরে গেল। সকাল থেকে আমার মেয়েটার ধুম জ্বর। ঠাকুর মশাই, এইসব ইঙ্গিত তো ভালো নয়। আপনি এসেছেন, ব্রাহ্মণ মানুষ গৃহে থাকলেও করলেন। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বুঝলাম সবই, কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায়, তাহলে থাকতে পারি এইমাত্র। একটু পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল। ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগান ছাড়লাম। গড় হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কিরকম তা বোঝাতে পারবো না।
যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে পড়েছে সে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন বাগানের দাঁড়িয়ে হঠাৎই আমার বুকে যেন হিম হয়ে গেল। কেন এরকমটা হচ্ছে? তাড়াতাড়ি ফেরবার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলেই বোধহয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের বটতলার সেই সৌম্যমূর্তি সাধু, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবে। তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন এসেছে? দূর থেকে আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলেন। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কেউ কোথাও নেই। আমি একা অন্ধকারে গড় হাতে দাঁড়িয়ে। ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম। বললাম, দেখো, আজ তোমার আর আমার দুজনেরই খুব বিপদ। কী বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করবে। আর আমাকে এক ঘটি জল এনে দাও তো। মাধবের মুখ আরো শুকিয়ে ছোট হয়ে গেল। দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ছিটিয়ে গণ্ডি দিয়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম বিপদ শুধু আমার আর মাধবের, কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারিদিকেই গণ্ডি দিয়ে দিলাম। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ একই ঘরে থাকবো। বাড়ির সবাই শুয়েছে? আজ্ঞে হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ সবাই শুয়েছে। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। এই যে খাটের পায়ের কাছে, এইখানটায় ঢালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারদিকে একটা জলের গণ্ডি কাটো। নাও, শুরু করো। আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই করতে হবে, নইলে আমি করে দিতাম। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজনেই বসে রইলাম। কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভেতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজেই চলেছে। কি যেন ঘটবে, কে যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়, হাওয়া এলো কোথা থেকে? ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়বে। বাড়ির জানলা দরজা দরাম দরাম করে বন্ধ আর খুলতে লাগলো। আমি ভেতরে থেকে মেয়েদের কান্নার শব্দ পেলাম। আমি চেঁচিয়ে বলে উঠলাম, কেউ বাইরে আসবে না, সব ভেতরে বসে থাকুন, ঝড় এক্ষুনি থেমে যাবে। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার। বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে। কে যেন ঝড়ে ছদ্মবেশে প্রাণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার, আর বারবার অদৃশ্যে কিছু সে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান।
মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্যে সফল হবে না বুঝতে পেরে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাও হঠাৎই থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধহয়। সেদিন রাত্রিটা আমরা খাটে বসেই রইলাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না। খালি বলে, ঠাকুর ঠাকুর, আপনার দয়াতে আমি আজকে এই যাত্রায় রক্ষা পেলাম। জানি বেঁধে রাখতে পারবো না, কিন্তু আপনাকে এ বেলাটা থাকতে হবে। ঠাকুর, না শুনবো না। থেকে ভালোই করেছিলাম, না হলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইলখানেক চলে এসেছি, দেখি ঘোড়ায় চড়ে এক দারোগা বাবু কোথায় যেন চলেছে। পেছনে পেছনে পাগড়িওয়ালা দুই সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, কি মনে হতে একজন সেপাইকে জিজ্ঞাসা করলাম। কোথায় চলেছো বাপু? সেপাইটা বলল, সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে, সেখানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে। ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে? মাথাটাকে মুজরে একেবারে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজ না। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকি তো বলেছিল বেতাল বাঁধা পেলে ফিরে গিয়ে যে তাকে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখবার ইচ্ছেও করেছিল, পরে সেই ইচ্ছে দমন করি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বলল, কে কেমন শুনলে? ভালোই তো গল্পটা। তারানাথের বাড়ি থেকে বাইরে বেরিয়ে কিশোরকে বললাম, কি বিশ্বাস হলো? সে কথার উত্তর না দিয়ে কিশোরী হেসে বলল, আরে যাই হোক, দিনটা তো ভালো কাটলো। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প বেতাল, রচনা শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পে অভিনয় করেছে চারি, বৃষ্টি, জনৈক সেপাহী, দ্বীপ। গল্প পাঠে মাধব ঘোষ, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় শিবদাস মুখার্জি, কিশোরী সেন, সাধু, কাপালিক এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় আমি অরূপ, পোস্টার ডিজাইনে সূর্য মুখার্জি। অসংখ্য ধন্যবাদ বৃষ্টি, দ্বীপ, শিবদাস মুখার্জি এবং সূর্য মুখার্জিকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। এবার আপনাদের পালা। গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নিজের বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প পাওয়ার জন্য। খুব শীঘ্রই ফিরবো আমরা একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি। শুনতে থাকুন BSX 2.0, সঙ্গে রাখুন, শুনতে থাকুন।